হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি শাহিন ইব্রাহিম আজকের লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বলছিলাম তোমাদেরকে আমাদের গতকালকে ক্লাসটা হয়নি আমার ব্যস্ততার কারণে, সেটা আজকে পুষিয়ে নেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ঠিক করে রেখেছিলাম আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দশম অধ্যায় ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি অধ্যায়টা আলোচনা করার কথা। তোমাদেরকে গতকালকেও আমি বলছিলাম যে তোমাদের যে সূত্রগুলো লেখা দেওয়া হয়েছিল সেই সূত্রগুলো একটু লিখে পোস্ট করার জন্য। অনেকে করেছো, যারা করছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আসলে করো নাই বা করতে পারো নাই তারা নিশ্চয়ই এই সূত্রগুলো কালেকশন করে অবশ্যই পড়ে নিবা, কারণ এই অধ্যায়টা পুরোটাই সূত্রভিত্তিক। তুমি সূত্র না পারলে অধ্যায়টা পারার কোনো সম্ভাবনা আমি দেখতেছি না। আমি শুরু করব। যেটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে তোমাদের এই অধ্যায়ে অনেকগুলো অংশ বা বিভক্তি আছে বা বিভাজন আছে। এখানে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের অংশের মধ্যে বাজেট আছে, তারপর তোমার এখানে বাজেটের পরে সিবিপি বা ব্যয়রূপ মুনাফা একটা অংশ আছে। সেই ব্যয়রূপ মুনাফার অংশটাই আমি মূলত আলোচনা করব। আমাদের বাজেটের যে অংশটা আছে সেখানে বিক্রি বাজেট আছে, নগদ বাজেট আছে, ক্রয় বাজেট আছে। দুইটা থেকেই প্রশ্ন হতে পারে, তবে বেশিরভাগ সময়ে তোমাদের ব্রেক ইভেন যেটাকে আমরা বলি ব্যয়রূপ মুনাফা যে অংশটা, সেই অংশটা থেকেই প্রশ্নটা বেশি হয়। ওই জন্য আমি চেষ্টা করব আজকে তোমাদেরকে ব্যয়রূপ মুনাফার অংশটাই আলোচনা করার জন্য। আমরা যারা অনেক দিন ধরে এই ক্লাসগুলো করেছি, আমাদের কোচিংয়ে বলো, আমাদের কলেজের ক্লাসে বলো নিয়মিত, তারা অনেকেই আমরা মোটামুটি সূত্রগুলো সম্পর্কে জানি। আমি একটু তারপরেও তোমাদেরকে রিমাইন্ড করার চেষ্টা করব। এই অধ্যায়টা তুমি যখনই করতে যাবা তখন তোমাদের যে জিনিসগুলো সবচেয়ে বেশি জানতে হবে, যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেখানে হচ্ছে যে কি আমরা খরচগুলোকে তাদের প্রকৃতি অনুসারে দুভাগে ভাগ করি। তোমরা জানো সেটা হচ্ছে যে কি একটা চলতি বা পরিবর্তনশীল ব্যয়, আর একটা হচ্ছে স্থির বা স্থিতিশীল ব্যয়। তো কাকে বলে বা জিনিসটা কী বা এটার বৈশিষ্ট্য কী, এটা তোমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে যদি বলা হয় যে স্থির ব্যয়টা কী, তো আমরা বলি একটা নির্দিষ্ট পরিসর পর্যন্ত, একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত উৎপাদন বাড়লে বা কমলে খরচের কোনো পরিবর্তন যে হয় না, সেই খরচটাকে বলা হবে স্থির ব্যয়। অর্থাৎ যে খরচটা উৎপাদনের পরিমাণের উপরে নির্ভর করে না, উৎপাদন বাড়ুক অথবা উৎপাদন কমুক, উৎপাদন না হোক, একটা নির্দিষ্ট পরিসর পর্যন্ত খরচটা একই রকম থাকবে, সেটাকে বলা হবে স্থির খরচ। আমি যদি একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি, ধরো তুমি একটা ব্যবসা করবে, তুমি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একজন কর্মচারী নিয়োগ দিয়েছো এবং তুমি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা দোকান অবশ্যই নিয়েছো। তাহলে দোকান ভাড়া এবং কর্মচারীর বেতন, তুমি ব্যবসা শুরু করো অথবা না করো, তোমার ব্যবসায় লাভ হোক লোকসান হোক, তোমার ব্যবসায় 1 টাকা বিক্রি হোক বা বিক্রি নাও হোক, যাই হোক না কেন, তোমাকে মাস শেষে দোকানের ভাড়া এবং কর্মচারীর বেতন পরিশোধ করতে হবে। এই যে দোকানের ভাড়া এবং কর্মচারীর বেতনটা তোমার বিক্রয়ের উপরে ডিপেন্ড করতেছে না, উৎপাদনের উপরে ডিপেন্ড করতেছে না, সেই কারণে আমরা এই খরচটাকে বলবো স্থির খরচ। স্থির খরচের প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে স্থির খরচটা মোট স্থির থাকে, কিন্তু এটা একক প্রতি পরিবর্তনশীল। এই কথাটা একটু ডিফিকাল্ট শোনাই, মানে শুনতে জানি কেমন লাগে। মোট পর্যায়ে স্থির থাকবে, একক প্রতি এটা পরিবর্তনশীল হবে। সে জিনিসটা কেমন আমরা একটু যদি বোঝার চেষ্টা করি। সাপোজ দ্যাট আমি তোমাকে প্রায় বলি যে আমি একটা কোচিং সেন্টার নিলাম, আমি কোচিং করাবো, সেখানে কতগুলো স্টুডেন্টকে প্রাইভেট পড়াবো। একটা রুম নিলাম, সেই রুমের ভাড়া মনে করো 3000 টাকা। এখন কোনো কারণে সাপোজ দ্যাট আমি সেই রুমের মধ্যে পড়াচ্ছি 5 জন স্টুডেন্ট, তাহলে 5 জন স্টুডেন্ট পড়ালে আমি 3000 টাকা দিচ্ছি। আবার আমি ধরো একজন স্টুডেন্ট পড়াচ্ছি, তাও আমি 3000 টাকা দিচ্ছি। অথবা আমি যদি 30 জন স্টুডেন্ট পড়াই, তাও আমি 3000 টাকা দিব। তাহলে স্টুডেন্ট বাড়ুক অথবা কমুক, খরচটা একই থাকতেছে 3000 টাকা, তাহলে এটা স্থির ব্যয়। এখন যদি আমি একজনের জন্য 3000 টাকা দিই, তাহলে একজনের জন্য 3000 টাকা মাথা প্রতি খরচ পড়তেছে। যদি এরকম হয় আমি 10 জন স্টুডেন্ট পড়াই, মাস শেষে 3000 টাকা ভাড়া দিচ্ছি, তাহলে আমার প্রতি স্টুডেন্টের জন্য খরচ হচ্ছে ভাড়া বাবদ 300 টাকা।
আর আমি যদি 30 জন স্টুডেন্ট পড়াই তাহলে আমার প্রতি স্টুডেন্টের খরচ হচ্ছে কত টাকা করে? 100 টাকা করে। তার মানে আমার স্টুডেন্টের সংখ্যা যখন এটা বাড়ছে, আমার প্রতি স্টুডেন্ট প্রতি খরচটা আস্তে আস্তে কমে আসছে। আবার স্টুডেন্টের সংখ্যাটা যখন কমে যাবে, খরচটা আবার প্রতি স্টুডেন্ট প্রতি বেড়ে যাবে। তো ওই কারণে বলা হয় স্থির খরচটা, মোট অ্যামাউন্টটা স্থির থাকবে, কিন্তু এটা একক প্রতি পরিবর্তনশীল হবে, অর্থাৎ একক প্রতি এটা স্থির থাকবে না। উৎপাদনের পরিমাণ বাড়লে একক প্রতি এই ব্যয়টা কমে আসবে, আর উৎপাদনের পরিমাণ কমলে একক প্রতি এই ব্যয়টা বৃদ্ধি পাবে। আর যে খরচটাকে আমরা বলি পরিবর্তনশীল খরচ, সেটা হচ্ছে কীরকম? একদম সিম্পল জিনিস, যে খরচটা তোমার উৎপাদনের পরিমাণের উপর নির্ভর করবে। সেটা কীরকম? যদি উৎপাদন বাড়ে তোমার খরচটা বাড়বে, উৎপাদন কমলে খরচটা কমবে, সেটা হচ্ছে পরিবর্তনশীল খরচ। এই খরচের বৈশিষ্ট্য হচ্ছে এরকম, এই খরচটা মোট অ্যামাউন্ট পরিবর্তনশীল হবে, কিন্তু এই খরচের একক প্রতি অ্যামাউন্টটা স্থির থাকবে। সেটা কেমন আমি যদি একটু ব্যাখ্যা করি, সাপোজ দ্যাট তুমি এটা বিল্ডিং করবা মনে করো, তো বিল্ডিং করার জন্য তোমার সিমেন্ট লাগবে। এখন তুমি প্রতি বস্তা সিমেন্ট কিনবে 1000 টাকা করে। এখন তুমি যদি 10 বস্তা সিমেন্ট কিনো তাহলে তোমার সিমেন্টের ব্যয় হচ্ছে কত টাকা? 10,000 টাকা। তুমি যদি 20 বস্তা সিমেন্ট কিনো তাহলে সিমেন্টের ব্যয় হচ্ছে 20,000 টাকা। তার মানে মোট অ্যামাউন্টটা পরিবর্তন হচ্ছে, 10,000 টাকা থেকে 20,000 টাকা হচ্ছে। কিন্তু যখন তুমি 10 বস্তা সিমেন্ট ক্রয় করছো তখনও তোমার এক বস্তা সিমেন্টের দাম ছিল 1000 টাকা। আবার যখন তুমি 20 বস্তা সিমেন্ট ক্রয় করতেছো তখনও তোমার এক বস্তা সিমেন্টের দাম পড়তেছে 1000 টাকা করে। তার মানে দাঁড়ালো কি? পরিবর্তনশীল ব্যয়টা একক প্রতি স্থির থাকে, কিন্তু মোট অ্যামাউন্টটা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ স্থির খরচের বিপরীত। স্থির খরচের ক্ষেত্রে বললাম মোট অ্যামাউন্টটা স্থির থাকবে, একক প্রতি পরিবর্তন হবে, কিন্তু পরিবর্তনশীল খরচটা মোট অ্যামাউন্টও পরিবর্তন হবে, কিন্তু একক প্রতি এটা স্থির থাকবে। এটা দুটো জিনিস তোমাদেরকে অবশ্যই জানতে হবে। এবং এই অধ্যায়টা আমরা যখনই আলোচনা করি তখনই আমি বলি এই অধ্যায়ের যে মেইন চরিত্র, সেই চরিত্রগুলোকে আমরা 4টা উপাদান দিয়ে আমরা ডিভাইড করি বা 4টা উপাদানের মধ্যে নিয়ে আসতে পারি। সেটা কি কি? একটা উপাদান হচ্ছে বিক্রয় মূল্য, একটা উপাদান হচ্ছে যে কি তোমার স্থির খরচ, একটা উপাদান হচ্ছে তোমার পরিবর্তনশীল খরচ, আর একটা উপাদান হচ্ছে তোমার মুনাফা। তাহলে আমি যদি একটু বলার চেষ্টা করি, ধরো তুমি যে কোনো একটা প্রোডাক্ট উৎপাদন করবা, সেই উৎপাদন করার জন্য আমি বলছিলাম তোমাদের 2 ধরনের খরচ হবে, একটা হচ্ছে তোমার চলতি আর একটা হচ্ছে তোমার স্থির। তাহলে চলতি এবং স্থির এই দুটো খরচকে যখন তুমি একত্র করবা তাহলে সেই পণ্যটার মোট খরচ বের হবে। এখন তুমি কোনো পণ্য উৎপাদন করছো, নিশ্চয় তুমি এই পণ্যটা বিক্রি করে তোমার লস হওয়ার জন্য না, তুমি চাইবা যে তোমার একটা লাভ হবে। তাহলে তুমি যখন লাভ করতে চাইবা একটা মুনাফার পরিমাণও তুমি যোগ করবা, তাহলে তুমি বিক্রয় মূল্যটা পাবা। তাহলে আমরা প্রথমে এই সূত্রটা আলোচনা যায়, এই জায়গা থেকেই শুরু করি। আমরা বিক্রয় মূল্য বের করবো কীভাবে? বিক্রয় সমান মোট স্থির খরচ যোগ মোট পরিবর্তনশীল খরচ যোগ মুনাফা। তাহলে আমরা এটাকে 4টা উপাদান পাইলাম বিক্রয়। সেই বিক্রয় মূল্যের মধ্যে 3টা জিনিস থাকবে, একটা হচ্ছে স্থির খরচ, একটা হচ্ছে পরিবর্তনশীল খরচ, আর একটা হচ্ছে মুনাফা। তাহলে স্থির খরচ এবং পরিবর্তনশীল খরচ দুটাকে যখন তুমি একত্র করবা তখন তোমার আসবে মোট ব্যয়, আর মুনাফাটা যখন মোট ব্যয়ের সাথে যোগ করবা তাহলে তোমার বিক্রয় মূল্য আসবে। এই 4টা মূল এলিমেন্ট, মূল উপাদান, সেই উপাদানগুলো নিয়েই তোমাদের সাথে আলোচনা করতে হবে, সেগুলোই ঘুরে ফিরে আসবে বিক্রয় মূল্য, পরিবর্তনশীল ব্যয়, স্থির ব্যয় এবং মুনাফা। আর এই অধ্যায়ে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কি আমাদের ব্রেক ইভেন পয়েন্ট, সমচ্ছেদ বিন্দু অথবা সম আয় ব্যয় বিন্দু। তোমরা যারা সূত্র মুখস্থ করছো তারা এখন একটু মিলে নিবা বা একটু দেখবা, সেটা হচ্ছে সম আয় ব্যয় বিন্দু জিনিসটা কি বা সমচ্ছেদ বিন্দু জিনিসটা আমরা কি কাকে বলি। এটা যদি আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে আমরা নর্মালি বলবো যে পরিমাণ পণ্য উৎপাদন করলে অথবা বিক্রি করলে কোনো একটা প্রতিষ্ঠানের আয় এবং ব্যয়ের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ পণ্য যাই উৎপাদন করুক, আয় এবং ব্যয়, যে পরিমাণ পণ্য উৎপাদন এবং বিক্রয় করলে কোনো একটা প্রতিষ্ঠানের আয় ব্যয় সমান হবে, তাকে বলা হবে সম আয় ব্যয় বিন্দু অথবা সমচ্ছেদ বিন্দু অথবা সময় বিক্রি বিন্দু। আমি আরেকবার বোঝানোর চেষ্টা করি, যে পরিমাণ পণ্য উৎপাদন এবং বিক্রি করলে, শুধু উৎপাদন করলে হবে না, সেটা উৎপাদন করার পর বিক্রি করতে হবে, বিক্রি করার পর আয় এবং ব্যয়টা সমান হবে, সেই পরিমাণ পণ্যকে বলা হবে ব্রেক ইভেন পয়েন্ট অথবা সমচ্ছেদ বিন্দু অথবা সম আয় ব্যয় বিন্দু। দুটো জিনিস, একটা হচ্ছে যে কি তোমার পণ্যের একটা পরিমাণ থাকবে, তুমি কতটুক পণ্য উৎপাদন করতেছ, সেই উৎপাদনের জন্য তোমার ব্যয় হবে, আর এই পণ্যগুলো তুমি বিক্রি করবা, বিক্রি থেকে তোমার আয় হবে। ব্যয় এবং আয়টা যেখানে গিয়ে সমান হবে সেটাকে বলা হবে সমচ্ছেদ বিন্দু, সম আয় ব্যয় বিন্দু অথবা কি বলে আমরা ব্রেক ইভেন পয়েন্ট বলি এটাকে। এখন যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কি
এই ব্রেক ইভেন পয়েন্ট যখন তুমি বের করতে যাবা, তোমাদের প্রশ্নে ব্রেক ইভেন বের করার জন্য দুটো জিনিস বলা থাকে, দুই ধরনের প্রশ্ন থাকে। একটা হচ্ছে কোনো প্রশ্ন তোমাকে বলা থাকবে একক প্রতি ব্রেক ইভেন পয়েন্ট বের করো বা সমচ্ছেদ বিন্দু বের করো। আবার কোনো প্রশ্নে তোমাকে বলবে মোট টাকায় ব্রেক ইভেন পয়েন্ট বের করো। অর্থাৎ প্রশ্ন হচ্ছে এরকম, কত পণ্য বিক্রি করলে ব্রেক ইভেন হবে। যদি তুমি সিমেন্টের বস্তায় উৎপাদন করো, তাহলে তার মানে কত বস্তা সিমেন্ট বিক্রি করলে তোমার ব্রেক ইভেন হবে, এটা হচ্ছে পরিমাণ জানতে চাচ্ছে। তখন তুমি কয় বস্তা সিমেন্ট দরকার সেটা বের করতে হবে। আর যদি এরকম হয় কত টাকার পণ্য বিক্রি করলে ব্রেক ইভেন হবে, তখন তোমাকে সিমেন্টের বস্তার যে পরিমাণ, সেই পরিমাণের একটা মূল্য বের করতে হবে, সেই মূল্যটা তোমাকে জানতে হবে। তাহলে সেক্ষেত্রে তোমাকে জানতে হচ্ছে পণ্যের দামটা। তো সূত্র ঠিক দুই রকম। আমরা এখানে যখন আমরা সূত্রগুলো করব, সেই সূত্রগুলো করার আগে ব্রেক ইভেন তো বুঝলাম। আরেকটা জিনিস এখানে খুবই জানা দরকার, সেটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন অথবা দত্তাংশ অথবা অবদান অথবা অনুদান। এটাকে এক একজন এক এক জায়গায় এক একটা নাম বলে। তোমরা খুবই মনোযোগ সহকারে খেয়াল করবা এবং এই ভিডিওটা যদি একবারে না বুঝো আরও একবার রিপিট করে দেখার চেষ্টা করবা। সেখানে চারটা জিনিস বলছিলাম সমার্থক শব্দ: কন্ট্রিবিউশন মার্জিন, দত্তাংশ, অনুদান অথবা অবদান। যাই বলুক, অনুদান, অবদান, দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন এটা কি? এটা হচ্ছে কোনো পণ্যের বিক্রয় মূল্য থেকে যদি ওই পণ্যের পরিবর্তনশীল খরচটা বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে বাকি যা অংশ থাকবে তারই নাম হচ্ছে দত্তাংশ, তার নাম হচ্ছে অনুদান অথবা তার নাম হচ্ছে অবদান। তাহলে আমরা যদি বলা হয় যে তুমি কন্ট্রিবিউশন মার্জিনটা বের করো, তাহলে কন্ট্রিবিউশন মার্জিনের সূত্রটা কি আসবে? কন্ট্রিবিউশন মার্জিন সমান বিক্রয় মূল্য বিয়োগ পরিবর্তনশীল ব্যয়। এখন এই জায়গায় আমরা দুটো সূত্র লিখেছিলাম, যারা সূত্রগুলো দেখছো একটু খেয়াল করলে বুঝবা। দুটো সূত্র হচ্ছে, একটা হচ্ছে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র, আর একটা হচ্ছে মোট কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র। তাহলে আমরা কিভাবে আলাদা করব এটাকে? যখন তোমার থেকে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন জানতে চাই, তখন তোমাকে করতে হবে একটা পণ্যের বিক্রয় মূল্য থেকে একটা পণ্যের পরিবর্তনশীল ব্যয়টা বাদ দিতে হবে। তাহলে একটা পণ্যের বিক্রয় মূল্য, সাপোজ যে তুমি সিমেন্টের বস্তায় বিক্রি করতেছো, সিমেন্ট উৎপাদন করতেছো, তাহলে এক বস্তা সিমেন্ট তুমি 1000 টাকা বিক্রি করলা। সে 1000 টাকার এক বস্তা সিমেন্টের বিক্রি মূল্য থেকে তোমার খরচ মনে করো 800 টাকা। তাহলে 1000 টাকা থেকে 800 টাকা বাদ দিলা, 200 টাকা যে থাকবে সেটার নামই হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন একক প্রতি। কিন্তু যদি তোমার থেকে মোট কন্ট্রিবিউশন মার্জিন জানতে চাই, তুমি তো শুধু এক বস্তা সিমেন্ট উৎপাদন করে বিক্রি করো নাই, তোমার তো অনেকগুলো সিমেন্ট বিক্রি করা হয়েছে। মনে করো তুমি 50 বস্তা সিমেন্ট বিক্রি করছো, তাহলে 50 বস্তা সিমেন্টের দাম হবে 50,000 টাকা। সেই 50,000 টাকা থেকে 50 বস্তা সিমেন্টের ব্যয় বাদ দিতে হবে। একটা সিমেন্টের জন্য যদি 800 টাকা ব্যয় করো এক বস্তা সিমেন্টের জন্য, তাহলে 50 বস্তা সিমেন্টের জন্য 40,000 টাকা ব্যয় হবে। তাহলে 50,000 টাকা থেকে 40,000 টাকা বাদ দিলে যা থাকবে সেটা হচ্ছে মোট কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে আমরা আরেকবার একটু রিপিট করার চেষ্টা করি, সেটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন বা দত্তাংশ বা অনুদান বা অবদান বলতে কি বুঝি? আমরা বলবো কোনো পণ্যের বিক্রয় মূল্য থেকে সেই পণ্যের পরিবর্তনশীল খরচ বাদ দেওয়ার পর যা থাকবে তার নাম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন, তার নাম হচ্ছে অনুদান অথবা তার নাম হচ্ছে অবদান বা দত্তাংশ। এখন এই কন্ট্রিবিউশন মার্জিন বের করার জন্য দুটা ওয়ে থাকে বা দুইভাবে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিনটা বের করো। একটা হচ্ছে যে কি তুমি একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন বের করো, আরেকটা বলা হয় তোমাকে মোট কন্ট্রিবিউশন মার্জিন বের করো। যখন তোমাকে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন বের করতে বলে, তখন তুমি মনে রাখবা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে একটা পণ্যের বিক্রয় মূল্য থেকে একটা পণ্যের পরিবর্তনশীল খরচ বাদ দিতে হবে। আর যদি তোমার মোট কন্ট্রিবিউশন মার্জিন জানতে চাই, তাহলে তুমি মোট যতগুলো পণ্য বিক্রি করছো সেই পণ্যগুলোর বিক্রয় মূল্য থেকে তার মোট পরিবর্তনশীল ব্যয়টা বাদ দিতে হবে। আমি উদাহরণস্বরূপ বলছিলাম, একটা পণ্য বিক্রি করছে আমি 1000 টাকা, আমি একটা পণ্যের জন্য পরিবর্তনশীল খরচ করছে 800 টাকা। তাহলে 1000 টাকা থেকে 800 টাকা বাদ দিলাম 200 টাকা, এটা হচ্ছে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। আর মোট কন্ট্রিবিউশন মার্জিন, আমি তো একটা বস্তা সিমেন্ট উৎপাদন করে শেষ করবো না, বলছে আমরা ধরো 50 বস্তা সিমেন্ট উৎপাদন করে বিক্রি করলাম, তাহলে এক বস্তা 1000 টাকা দামি, 50 বস্তা সিমেন্টের দাম হবে 50,000 টাকা। এক বস্তার জন্য 800 টাকা ব্যয় হিসাব করলে 50 বস্তা সিমেন্টের দামে ব্যয় হবে তোমার 40,000 টাকা। তাহলে 50,000 টাকা থেকে 40,000 টাকা বাদ দিলে 10,000 টাকা, এটা হচ্ছে মোট কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে মোট কন্ট্রিবিউশন মার্জিন একটা জিনিস, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন একটা জিনিস। এরপর আসে আমাদের ব্রেক ইভেনের সূত্রটা। ব্রেক ইভেন পয়েন্টটা আমরা দুইভাবে বের করি বলছিলাম, একটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট এককে, আর একটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট টাকায়। এখন ব্রেক ইভেন পয়েন্ট একক এবং টাকায় যখন তুমি বের করতে যাবা, তখন তোমাকে মাথায় রাখতে হবে ব্রেক ইভেন পয়েন্ট কী চাচ্ছে। ব্রেক ইভেন পয়েন্টের পরিমাণ চাচ্ছে না, ব্রেক ইভেন পয়েন্টের টাকা চাচ্ছে। যদি উৎপাদনের পরিমাণ জানতে চাই, তাহলে তোমার সূত্রটা হচ্ছে মোট স্থির খরচ ভাগ একক প্রতি
একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। সংক্ষেপে যদি বলি আমরা স্থির খরচকে একক প্রতি কন্ট্রিবিউশন দ্বারা ভাগ করতে হবে। এখন একক প্রতি কন্ট্রিবিউশন কেমন আসে আমরা একটু আগে শিখলাম, একটা পণ্যের বিক্রয় মূল্য থেকে একটা পণ্যের পরিবর্তনশীল ব্যয়টা বাদ দিতে হবে। আচ্ছা, এখন আসো, তোমাকে বলা হলো যে না তুমি কন্ট্রিবিউশন ব্রেক ইভেন পয়েন্টটা এককে না টাকায় বের করো। তো টাকা বের করার জন্য দুটো সূত্র আছে, একটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট টাকা মানে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট একক জমি যেটা বের করলা তাকে একটা পণ্যের বিক্রয় মূল্য দ্বারা গুণ করতে হবে, অথবা ব্রেক ইভেন পয়েন্টের টাকার আরেকটা সূত্র আছে, স্থির খরচকে ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করতে হবে? কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দিয়ে ভাগ করতে হবে। এখন কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতটা আমরা আবার কীভাবে বের করবো? এই অধ্যায়ের ক্ষেত্রে আমি একটা কথা তোমাদেরকে সবসময় বলে দিই, সেটা হচ্ছে যদি তুমি কন্ট্রিবিউশন মার্জিনের অনুপাত বের করতে চাও, অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বের করতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে কন্ট্রিবিউশন মার্জিন না, শুধু যে কোনো অনুপাত যদি বের করতে চাই অধ্যায়ে, যার অনুপাত বের করতে চাও তাকে তুমি বিক্রয় দ্বারা ভাগ করতে হবে। সাপোজ দ্যাট তুমি কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বের করবা, তাহলে কন্ট্রিবিউশন মার্জিনকে তুমি বিক্রয় দিয়ে ভাগ করতে হবে। মনে করো তুমি বের করবা ক্রয় অনুপাত, তুমি ক্রয়কে বিক্রয় দ্বারা ভাগ করতে হবে। তুমি মনে করো মুনাফা অনুপাত বের করবা, তাহলে মুনাফাকে তুমি বিক্রয় দ্বারা ভাগ করতে হবে। তার মানে এখানে তুমি যার অনুপাতটাই বের করতে চাচ্ছ তাকে ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করতে হবে? বিক্রয় দিয়ে ভাগ করতে হবে। এটা হচ্ছে মূল কথা। তাহলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দিয়ে ভাগ করলে টাকার অ্যামাউন্টটা পেয়ে যাব। এই অধ্যায়ের ক্ষেত্রে আমাদের আরও একটু যদি আমরা ডিটেলসে জানার চেষ্টা করি, এই অধ্যায়ে আমাদের সেখানে জানতে হবে সেটা হচ্ছে তোমার নিরাপত্তা প্রান্ত বা মার্জিন অফ সেফটি যেটাকে বলা হয়। তো মার্জিন অফ সেফটি বা নিরাপত্তা প্রান্ত কী বা কাকে বলে সেটা আমরা একটু জানি নি। প্রথমে সেটা হচ্ছে কোনো পণ্য যা তুমি বিক্রি করলা, অর্থাৎ মোট বিক্রয় যেটা, সেই বিক্রয় থেকে তোমার ব্রেক ইভেন বিক্রয়টা বাদ দিতে হয়। অর্থাৎ আমরা যদি এরকম বলি যে কোনো পণ্যের মোট বিক্রয় মূল্য থেকে ব্রেক ইভেন বিক্রয় থেকে যদি বেশি বিক্রি করা হয় তাকে বলা হয় মার্জিন অফ সেফটি। এখন এই মার্জিন অফ সেফটি নিয়েই আমরা একটু আলোচনা করব। মার্জিন অফ সেফটিটা দুই রকম হয়, একটা টাকাতে একটা এককে। যারা একটু বুঝতে সমস্যা হচ্ছে আমি জানি, এটা কথা লেকচারগুলো অনেক দুভাবে মাথায় ঢুকবে না, তোমরা একটু কষ্ট করে, আমি আবার বোর্ডে আমার সব মার্কার আজকে একটু সমস্যা, বোর্ডে দেখানোর চেষ্টা করবো, যদি কালি থাকে তোমরা সেখানে একবার খেয়াল করবা। যদি একান্ত না হয় এই ভিডিওটাকে বারবার টেনে টেনে দেখবা, দেখলে নিশ্চয়ই তোমাদের মাথায় ঢুকবে এটা। হ্যাঁ, আমরা সূত্রগুলো তো বুঝলামই বা আলোচনা করলাম, আমি এবার চেষ্টা করব তোমাদেরকে একটু সূত্রগুলোর আলোকে একটু আলোচনা করার জন্য বা বোর্ডের সূত্রগুলো লেখার জন্য। একটু তোমরা যদি একটু বোর্ডের দিকে খেয়াল করো তখন তোমরা আই থিঙ্ক সো বুঝতে পারবা। বোর্ডে আমি একটু লেখার চেষ্টা করব, তোমরা একটু খেয়াল করবা। আমি যেটা বলছিলাম একটু খেয়াল করবা, আমি বলছিলাম এই অধ্যায়ের মূল যে চরিত্র সেটা হচ্ছে চারটা জিনিস। একটা হচ্ছে বিক্রয়, আমি বলছিলাম এই বিক্রয়ের মধ্যে তিনটা জিনিস থাকবে, সেটা হচ্ছে যে কি তোমার স্থির খরচ, পরিবর্তনশীল খরচ এবং মুনাফা। এই মুনাফা একটা উপাদান, পরিবর্তনশীল খরচ একটা উপাদান, স্থির খরচ একটা উপাদান, বিক্রয় একটা উপাদান। না তুমি কোনো জিনিস বিক্রয় করতেছ একটু খেয়াল করবা বোর্ডে দেখা যাচ্ছে কিনা, একটু কনফার্ম করবা বোর্ডের লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা। আই থিঙ্ক সো বোঝা যাচ্ছে, তাহলে বোঝা যদি যায় তোমাদের আর একটু ইজি হবে। তাহলে ওকে, এই চারটা উপাদান বিক্রয় মূল্য। আমি বলছিলাম এই স্থির খরচ এবং পরিবর্তনশীল খরচ এই দুইটাকে যখন তুমি একত্র করবা এটাকে তুমি বলতে পারো মোট খরচ। অর্থাৎ মোট খরচের সাথে যখন তুমি মুনাফাটা যোগ করবা সেটাও বিক্রয় মূল্য হয়। অর্থাৎ বিক্রয় মূল্য তুমি আর একটা সূত্র এভাবেই বের করতে পারো, বিক্রয় সমান মোট খরচ প্লাস মুনাফা, এভাবেও হয়। একটু আমরা যদি বলি এই অধ্যায়ের ক্ষেত্রে কন্ট্রিবিউশন মার্জিন একটা শব্দ বলছিলাম, কন্ট্রিবিউশন মার্জিন। আমি সংজ্ঞাটা আরেকবার তোমাদের জন্য বলি। কন্ট্রিবিউশন মার্জিন মানে হচ্ছে কোনো পণ্যের বিক্রয় মূল্য থেকে তার পরিবর্তনশীল খরচের পরিমাণটা যখন বাদ দেওয়া হয় তখন যা থাকবে তাকে বলা হবে কন্ট্রিবিউশন মার্জিন। হ্যাঁ, এখন আমরা কন্ট্রিবিউশন মার্জিনটা দুভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন এককে, আর একটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন টাকাতে। হ্যাঁ, আমরা একক প্রতি একটা হচ্ছে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, আর একটা হচ্ছে মোট কন্ট্রিবিউশন মার্জিন। অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে একক প্রতি একটা হচ্ছে মোট। তাহলে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে তোমার একক প্রতি বিক্রয় বিয়োগ একক
প্রতি পরিবর্তনশীল ব্যয়। অর্থাৎ তুমি যখন কোনো পণ্যের একটা পণ্যের বিক্রয় মূল্য থেকে একটা পণ্যের পরিবর্তনশীল খরচটা বাদ দিবা, তখন তোমার একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিনটা আসবে। আর যখন তুমি মোট কন্ট্রিবিউশন মার্জিন বের করতে যাবা, তখন তুমি মোট বিক্রয় মূল্য থেকে মোট পরিবর্তনশীল খরচটা বাদ দিবা। আমি এই জায়গায় তোমাদেরকে বলছিলাম যে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন যখন বের করবে একটা পণ্যের বিক্রয় মূল্য, তার থেকে একটা পণ্যের পরিবর্তনশীল খরচ বাদ দিবা। আর যখন তুমি মোট কন্ট্রিবিউশন মার্জিন বের করতে চাও, তখন মোট বিক্রয় মূল্য থেকে মোট পরিবর্তনশীল খরচটা বাদ দিতে হবে। আমি বলছিলাম এই কন্ট্রিবিউশন মার্জিন এই জিনিসটাকে আমরা আরও তিনটা সিনোনিয়ম বলতে পারি। সেটা হচ্ছে দত্তাংশ, অনুদান অথবা অবদান। এই চারটা অংশে আমরা ভাগ করতে পারি। তোমাদের যাদের সূত্র লেখা আছে একটু মাথায় ঢুকানোর চেষ্টা করবা এই জিনিসগুলো। এরপরে আমাদের কন্ট্রিবিউশন মার্জিনটা আমরা বললাম। আমি বলছিলাম ব্রেক ইভেন পয়েন্ট, আমি সংক্ষেপে বিইপি লিখি, তোমরা অবশ্য বুঝো। ব্রেক ইভেন পয়েন্ট বলতে আমি কি বলছিলাম, যে পরিমাণ পণ্য উৎপাদন এবং বিক্রয় করলে কোনো একটা প্রতিষ্ঠানের তোমার কি বলছিলাম, কোনো পণ্য উৎপাদন, যে পরিমাণ পণ্য উৎপাদন এবং বিক্রি করলে প্রতিষ্ঠানের আয় ব্যয় সমান হবে, সেটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। এখন এই ব্রেক ইভেন পয়েন্টের দুটা জিনিস বা দুভাবে বের করতে হয়। একটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট একক প্রতি বের করতে হয়, একটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট টাকায় বের করতে হয়। আমি বলছিলাম প্রথমে আমি একক প্রতিটা যদি করি, একক প্রতি ব্রেক ইভেন পয়েন্ট আমি যদি বের করতে যাই, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে মোট স্থির খরচকে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা ভাগ করব। এখন একটু আগে বলছিলাম আমরা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিনটা কি, তাহলে মোট স্থির খরচ এটাকে ভাগ করব একক প্রতি বিক্রয় মূল্য, বা এটা থেকে বাদ দিব একক প্রতি পরিবর্তনশীল খরচ। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট, তুমি যদি তোমাকে বলা হয় যে ব্রেক ইভেন পয়েন্টের পরিমাণ বের করো, অর্থাৎ কতগুলো পণ্য উৎপাদন করে বিক্রয় করলে তোমার আয় ব্যয়টা সমান হবে, তাহলে তুমি সেই পরিমাণ পণ্যকে, কতগুলো পণ্য উৎপাদন করে বিক্রি করলে তোমার আয় ব্যয়টা সমান হবে, সেটা বলা হবে ব্রেক ইভেন। তো পরিমাণ যখন বের করতে বলবে, মোট স্থির খরচকে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা ভাগ করতে হবে। যারা বোর্ডের লিখতে সমস্যা হচ্ছে, সেটা আমি বারবার মুখে বলতেছি, মোট স্থির খরচ ভাগ একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে স্থির খরচ তো থাকলোই, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিনটা আমরা কিভাবে বের করব, সেটা বলছিলাম একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়টাকে আমরা বাদ দিব। একক প্রতি বিক্রয় মূল্য, এটা থেকে একক প্রতি পরিবর্তনশীল খরচটাকে আমরা যদি বাদ দিই, তাহলে আমাদের ব্রেক ইভেন পয়েন্টের একক একটা অ্যামাউন্টটা আসবে। এখন ব্রেক ইভেন পয়েন্ট তুমি একক না করে, সাপোজ দ্যাট তোমাকে প্রশ্ন বললো ব্রেক ইভেন পয়েন্ট টাকা বের করতে বলতো, টাকায় ব্রেক ইভেন পয়েন্ট বের করো, তখন মোট স্থির খরচকে তুমি ভাগ করবা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দ্বারা। তার মানে যদি ব্রেক ইভেন পয়েন্ট টাকা বের করি, তাহলে সেটা সূত্র হচ্ছে স্থির খরচকে আমি ভাগ করব কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দ্বারা। আর এই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতটা কেমনে বের করতে হবে, এই অধ্যায়ের ক্ষেত্রে আমি সবসময় বলি, এই অধ্যায়ের ক্ষেত্রে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতটা হবে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতটা বের করতে হবে, কন্ট্রিবিউশন মার্জিনকে তুমি বিক্রয় দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ এই অধ্যায়ের ক্ষেত্রে সবসময়ের জন্য যেটা বলে রাখি, সেটা হচ্ছে এই অধ্যায়ের কোনো অনুপাত বের করতে বললে যার অনুপাত তাকে বিক্রয় দ্বারা ভাগ করতে হবে। এই হলো আমাদের ব্রেক ইভেন পয়েন্ট একক এবং টাকা। আর একটা ইম্পর্টেন্ট কথা বলছিলাম, আমাদের মার্জিন অফ সেফটি, সেটা হচ্ছে আমরা নিরাপত্তা প্রান্ত যেটাকে বলি, নিরাপত্তা প্রান্তের ক্ষেত্রে একটু মনে রাখবা, নিরাপত্তা প্রান্ত সূত্রটা সহজ। নিরাপত্তা প্রান্ত দুভাবে বের করতে হয়, একটা হচ্ছে একক আর একটা হচ্ছে টাকা। প্রথমে আমি যদি এককটা বলি, নিরাপত্তা প্রান্ত একক, সেটা সূত্র হচ্ছে তোমার মোট বিক্রয় একক থেকে, বিক্রয়ের একক বা পরিমাণ থেকে ব্রেক ইভেন বিক্রয়টা বাদ দিতে হবে। কি বললাম একটু খেয়াল করো, মোট বিক্রয় একক থেকে ব্রেক ইভেন বিক্রয় এককটা বাদ দিতে হবে। আর যদি বলা হয় টাকায় বের করো, তাহলে মোট বিক্রয় টাকা থেকে, বিক্রয়ের যে টাকাটা তুমি পাবা তার থেকে ব্রেক ইভেন বিক্রয় টাকাটা বাদ দিতে হবে। তাহলে মার্জিন অফ সেফটি বা নিরাপত্তা প্রান্ত, যদি তোমাকে এটা বের করতে বলা হয়, মার্জিন অফ সেফটি বের করো বা নিরাপত্তা প্রান্ত বের করো, সেক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে
নিরাপত্তা প্রান্ত দুভাবে বের করতে হয়, একটা হচ্ছে একক প্রতি আর একটা হচ্ছে টাকাতে। একক প্রতি নিরাপত্তা প্রান্ত যখন তুমি বের করতে যাবা তখন তোমাকে বের করতে হবে মোট বিক্রয়ের যে এককটা আছে তার থেকে ব্রেক ইভেন বিক্রয়ের এককটা বাদ দিতে হবে। আর টাকা যখন বের করতে বলবে মোট বিক্রয়ের টাকা থেকে ব্রেক ইভেন বিক্রয়ের টাকাটা বাদ দিতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে থেকে আমাদের মূলত সূত্রের আলোচনা। আমাদের সূত্র তোমরা নিশ্চয় খাতায় লিখছো বা লেখা আছে তোমাদের কাছে। আমি আই থিঙ্ক তোমাদেরকে আর বেশি একদম অতিরিক্ত বলা লাগবে না। বেশিরভাগ আমি শিওর যে আমাদের 90% স্টুডেন্টের কাছে এই সূত্রগুলো আছে। একবার ঝালাই নেওয়ার জন্য আমি কথাগুলো বলছি। তোমাদের বই তো অবশ্যই একটা, তোমাদের বইতে এই অধ্যায়ের এই অধ্যায় যখন তোমাদের আলোচনা হবে এটা নিয়ে তোমাদের কতগুলো প্রশ্ন আমি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম আগ থেকে, সেই প্রশ্নগুলো করলে মোটামুটি ক্লিয়ার হওয়া যাবে। এখানে অনেকে আসছো হাবুডুবু খাচ্ছ, হঠাৎ করে আসলে আসলে এরকম হবে। আমি একটু কমেন্টগুলো পড়ার চেষ্টা করতেছি। সাইকা দেখতেছো, সুমাইয়া দেখছো, সালমা আসছো, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম সবাই। নীরব খন্দকার আর্টসের স্টুডেন্ট। ফাহিম পাশ করে চলে গেছো, এখনও ক্লাস দেখতেছো, তোমাকে ধন্যবাদ। ইমরান, এসবি ইমরান আই থিঙ্ক আমি যাকে সন্দেহ করতেছি আমাদের ইমরান, হ্যাঁ পরীক্ষার্থী ইমরান অনেকদিন পর তোমাকে দেখছি। তুমি একটু সাকিব সহ যারা আছে ওদেরকে একটু অ্যাড করে নেবে এই গ্রুপটাতে। তাসফিম, এটা পাম্পিং করা হচ্ছে, আমি মোটা মানুষ, আমি এত পাম্প নিতে পারবো না, আমি ফুলের বেলে শেষ হয়ে যাব। ইসরাত, নিশাদ ইসরাত, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আপনি আয়েশা, উম্মা হাবিবা আছো। ইফতি, ওয়ালাইকুম সালাম। সুজাতা, ওয়াও আজকে দেখি সায়েন্স এবং আর্টস স্টুডেন্টও আসছে। এই যে দোয়ান, নেট সমস্যা বললাম। ইকরামুল, যারা দেখতেছো সবাইকে ধন্যবাদ। তামান্না হক, নাদিয়া, ডিগ্রি থার্ড ইয়ার স্টুডেন্ট, এই ক্লাস তোমার জন্য অবশ্য এভাবে প্রযোজ্য না, অন্যভাবে ইংলিশে প্রযোজ্য, অধ্যায়ে তোমাদের আলোচনা আসবে পরে। হাবিবা, মাথায় কিছু ঢুকছে না। আমি সেটা বললাম যে তোমার বারবার এই ইয়াগুলো রিপিট করবা, এই ভিডিওটাকে বারবার দেখার চেষ্টা করবা, আই থিঙ্ক পারবা। সাজিদ, তুমি তো আর্টস স্টুডেন্ট, তোমার মাথাগুলো ঢুকবে না। আর দেখানো যাচ্ছে বা দেখা যাচ্ছে না যারা বলতেছো তারা মুখে কথাগুলো খেয়াল করবা। আই থিঙ্ক তোমাদের নেট উইক, নেট ভালো থাকতে দেখা যাওয়ার কথা। এটা তো আমি এক জায়গায় স্থির করেই লিখেছি। আর আমার তো এখানে ভিডিও ধারণ হচ্ছে, আমি দেখতেছি, আমি বুঝবো না তোমরা দেখতেছো না কি। যদি নাও দেখো আমার মুখের কথাগুলো বারবার শুনবা। হাবিবাকেও একই কথা বললাম, হাবিবা তো শুনছো। আর সালমা, কিছু দেখতেছি না, তার মানে অনেকে কিছু দেখো নাই। আচ্ছা, যখন দেখো না নিশ্চয়ই শুনছো। আমি সেগুলো যখন বলছি ওগুলোতে একটু শুনবা, লিখবা আর কি ওখান থেকে। হ্যাঁ, উপরও তো বেশি লিখি নাই আমি। আবার তোমরা বলার পর আমি সামনে থেকে দেখার চেষ্টা করছি যে আমি কতটুক লিখছি। আসলে আমার এখান থেকে দেখা যাচ্ছে, তাহলে লেখা হয়তো ছোটো সাইজ, ওই কারণে হইতে পারে। কালকে নিশ্চয় আর একটু বড় করে লিখবো। আর যারা এখানে, আচ্ছা সাদিয়া, সামজিদ, মানে ইরু, তুমিও আসছো, ধন্যবাদ ইরু। হেলাল, তোমার তো আসলে ওগুলো দরকার নাই, তারপরও বিবিবার আছো, তোমাদেরকে ধন্যবাদ। যেটা বলার চেষ্টা করতেছি, যারা এখানে কমেন্টগুলা করতেছো তারা একটু মনে রাখবা, এই কমেন্টগুলা বা এই জিনিসগুলা অনেকে দেখার থাকবে, অনেকে দেখবে। আমার সাথে তোমাদের সম্পর্ক মোটামুটি ভালো আমি জানি, তো তার মানে এই না যে পাবলিক ক্লব, এগুলো হচ্ছে পাবলিক প্লেস। এই পাবলিক প্লেসে সবাই দেখবে। এই ভিডিওটা আমি কলেজ পেজে দেওয়ার চেষ্টা করব। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তোমাদেরকে পাঠাবো, ওখানে দেখবো। তো একটু বুঝে শুনে রয়ে শুয়ে করার চেষ্টা করবো। হ্যাঁ, আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিয়েছি আজকে ক্লাস শুরু করার আগে আমি একটা প্রশ্ন দিয়েছিলাম। সেই প্রশ্নটা এবং আজকে যে সূত্রগুলো আলোচনা করছি সব মিলাই কালকে ক্লাসে একটা আলোচনা করব। আমি যে প্রশ্নটা দিয়েছি এটা হোমওয়ার্ক থাকবে, চেষ্টা করবে করার জন্য, ওটা তোমাদের বোর্ড কোশ্চেন। আমি আরও কিছু বোর্ড কোশ্চেন তোমাদেরকে কালকের মধ্যেই দিব, এবং সূত্রগুলা খুব ভালো করে একটু পড়ে আসবা। আর তোমাদের যদি যাদের কাছে সূত্র যদি কারো কাছে একান্ত না থেকে থাকে, আমার এই ক্লাসের আগের যে একটা পোস্ট ছিল যে সূত্রগুলো কমেন্ট করো, সেখানে অনেকেই কমেন্ট করছে যাদের কাছে মনে হয় যে সূত্র নাই, তোমরা কাইন্ডলি সেই সূত্রগুলো একটু ওখান থেকে দেখে নিবা। আমরা কালকে চেষ্টা করবো এই অধ্যায়ের উপরে বৃহৎ বিস্তারিত মিনিমাম 3টা প্রশ্ন আলোচনা করার জন্য। তোমরা খাতা কলম নিয়ে বসবা, প্রশ্নগুলো আমি তোমাদেরকে আগে দিয়ে দিব, সব মিলে সেখানে ক্লাস করব। আর যারা এতক্ষণ ধরে ক্লাসে ছিলা
তাদেরকে ধন্যবাদ। যারা এখন আছো, আসতেছো, তাদেরকেও ধন্যবাদ, এবং যারা নাই তাদেরকেও ধন্যবাদ, কারণ তোমরা পরে হলেও দেখে নিবে আশা করতেছি। হ্যাঁ, সেতু তোমাকে অনেকদিন পর দেখতেছি, নিশ্চয়ই সেতু তুমিও ক্লাস খেয়াল করতেছো, এগুলো তোমাদের কাছে তো আছেই। আই থিঙ্ক স্বর্ণাকে দেখছিলাম, স্বর্ণা আছে। স্বর্ণা, তুমি হোমওয়ার্কগুলো করে ফেলবা তোমরা। হ্যাঁ, রিদওয়ানের নেটওয়ার্ক সমস্যা থাকলেও পরবর্তী শুনে নিবা। আজকে আসলে আমি আর বেশি আলোচনা করব না, যে ম্যাথটা দিয়েছি তোমরা সেটা করে নিবা। ম্যাথটা আই থিঙ্ক তোমাদের তোমরা পারবা। আর আগামীকালকে সিজেও আসছে, ওয়াও, আমাদের ফাঁকিবাজ স্টুডেন্টও আসছে। সেটা তোমার বান্ধবীদেরকেও নিয়ে আসবা, যারা আছে। আমার সাথে অ্যাড না থাকলেও সমস্যা নেই, গ্রুপে অ্যাড করে দিবা। কমার্সের, আর্টসের স্টুডেন্ট, স্পেশালি এই যে সাজিদ, তোমার এখানে কোনো কাজ নেই আসলে। তারপরে সায়েন্স স্টুডেন্ট এখানে কোনো কাজ নেই, শুধু সুজাতাকে আমরা বলছিলাম আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে থাকার জন্য। শুধু কমার্স স্টুডেন্টগুলোকে এখানে অ্যাড দিবা, সেটা ফার্স্ট ইয়ার হোক, সেটা সেকেন্ড ইয়ার হোক, সেটা ডিগ্রি ফার্স্ট ইয়ার হোক, বা ডিগ্রি থার্ড ইয়ার হোক, ডিগ্রি সেকেন্ড ইয়ার হোক, ওদেরকে একটু অ্যাড করে দিবা। হ্যাঁ, ভালো থাকো সবাই, আগামীকালকে দেখা হবে। এবং আজকে রাতে না হলে কালকে প্রশ্ন পাবা, তোমরা গ্রুপে মাঝে মধ্যে ঘুরে যাবা প্রশ্নগুলো দেখার জন্য। প্রশ্ন দেওয়া হলে এটা হোমওয়ার্ক করবা, এবং আগামী ক্লাসে অবশ্যই খাতা কলম নিয়েই বসবা। ভালো থাকো, আল্লাহ হাফেজ।